আমি অনেস্টলি চিন্তা করার চেষ্টা করেছি সারা জীবন ধরে। ধরেন 1971 সালে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যদি এখানে না থাকতেন অ্যাজ এ মেজর, স্বাধীনতা যুদ্ধ কি শুরু হতো? আমার মনে হয় শুরু হতো। এবং আমি মোটামুটি নিশ্চিত যে মোটামুটি একই ধরনের রেজাল্ট হতো। কিন্তু 1975 সালে যদি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ওখানে না থাকতেন, তাহলে বাংলাদেশ একদম সর্বনাশ হতো বাংলাদেশের। এই ব্যাপারে আমার কোনো সন্দেহ নাই। আমি এই কথাটা কেন বলি, যে ওই সময়কার যারা অ্যাক্টর, যারা 1975 সালে যারা বাংলাদেশের অ্যাক্টর ছিলেন, আমার বাবা সামরিক বাহিনীর, আমি এনাদেরকে চিনি। এবং হোয়াট উই আর টকিং অ্যাবাউট হচ্ছে গিয়ে সর্বসাকুল্যে মোটামুটি 100 জন অফিসারের একটা কোহর্ট। তখন এত অফিসার ছিল না। তো আমি অনেককেই পার্সোনালি চিনি, পারিবারিকভাবে চিনি। এবং তো ওই নিরিখে আমি একটা কথা বলতে পারি যে বাংলাদেশের ওই সময় যারা নেতা ছিলেন, বাংলাদেশের সময় যারা অফিসার্স ছিলেন, তারা যদি এই জায়গায় আসতেন, বাংলাদেশ লাইবেরিয়ার মতন অবস্থা হতো। এবং কেন ওনাকে আমি বিশেষভাবে সম্মান করি, এর মূল কারণ হচ্ছে গিয়ে যে থিঙ্ক অ্যাবাউট ইট, উনি কিন্তু একটা মাত্র 44-45 বছরের তরুণ। আমার চেয়ে কম বয়স তখন উনি যখন প্রেসিডেন্ট হন। এবং এই বয়সেই 1970-এর দশকের একটা তরুণ নেতার যেই ভুলগুলো করা খুবই স্বাভাবিক ছিল, সেই ভুল উনি একটাও করেন নাই। যেমন ধরেন 1975 সালে একজন তরুণ মিলিটারি অফিসার, তার তো সামনে কি হবে তিনি জানেন না। তো ওনার কাছে প্রথম যেই ভুল করাটা স্বাভাবিক ছিল, সেটা হচ্ছে গিয়ে সমাজতান্ত্রিক রাস্তায় যাওয়া উচিত ছিল না। আপনি খেয়াল করে দেখেন যে পৃথিবীতে তখন গ্রিসে একজন লেফটিস্ট মিলিটারি রুলার আছেন। পৃথিবীতে আরো অনেক দেশে, ল্যাটিন আমেরিকাতে লেফট লিনিং মিলিটারি রুলার আছে। বাংলাদেশের ওনার প্রেক্ষাপটে সবচেয়ে ভালো ছিল যে শেখ মুজিবের যে অ্যাডভার্সারি, অর্থাৎ জাসদ তৈরি অবস্থায় আছে, তো জাসদকে অ্যাডপ্ট করে ওনার একটা পলিটিক্যাল পার্টি বানানো উচিত ছিল এবং ওনার একটা লেফট লিনিং রাস্তায় যাওয়া উচিত ছিল। এই ভুলটা যিনি করেন নাই, বাংলাদেশের সর্বনাশ হতো এই ভুলটা করলে। শুধু এই কারণে বাংলাদেশের প্রতিটা মানুষের তার প্রতি কৃতজ্ঞ থাকা উচিত। এরপরে দেখেন যে উনি যে বাংলাদেশের রিসোর্সগুলো 1977 সালে 24শে জানুয়ারি উনি ওই দিন 9 মাইল হাঁটছেন বাংলাদেশের সিলেটের হাওড় অঞ্চলে। এই যে উনি হেঁটে হেঁটে সব জায়গায় গিয়ে কাজ করেছেন। আমি বাংলাদেশের ছাত্র নেতাদেরকে এই কথাটা বলি যে ইফ ইউ ওয়ান্ট টু ডু সামথিং ফর দিস কান্ট্রি, ইফ ইউ ওয়ান্ট টু ডু পলিটিক্স, দ্যাট ইউ ক্যানট বেটার হিজ টেমপ্লেট। আপনাকে শেখ জিয়াউর রহমানের রাস্তাতেই আপনাকে চলতে হবে। আমি এই কথাটা এই কারণে বলি যে উনি যেই আপনারা অনেক তরুণ আছেন, আপনাদেরকে দিনে 9 মাইল হাঁটতে পারবেন? আমার মনে হয় যে আপনারা অনেকেই এই কাজটা করতে পারবেন না, শারীরিক অবস্থাতেই নাই। আর উনি এই কাজটা করছেন অ্যাজ এ লিডার। আপনি যদি বাংলাদেশের মানুষের কাছে যেতে চান, আপনাকে ফিজিক্যালি তার কাছে যেতে হবে, তাকে গুরুত্ব দিতে হবে। এই কাজটা উনি করেছিলেন এবং উনি আসলেই খুব কর্মবীর মানুষ ছিলেন। প্রচুর কাজ তিনি করেছেন অল্প 3.5 বছরের সময়। এবং সবচাইতে গুরুত্বপূর্ণ যেই মাইন্ডসেটটা আপনাদের সবার জানা উচিত এবং ওই মাইন্ডসেটে যাওয়া উচিত। আপনারা অনেকেই নেতা আছেন এবং ভবিষ্যতে অনেকেই বিএনপির নেতা হবেন, মন্ত্রী হবেন, যারা বয়সে তরুণ, তাদেরকে আমি এই কথাটা সবসময় বলি যে এই যে বাংলাদেশের পলিটিক্সের মূল সমস্যা ননসেন্স। সব কথা শুরু হলেই আপনার শুরু হবে ওই 1947 সালে কি হয়েছে, 1971 সালে কি হয়েছে, এখান থেকে যে শুরু হবে, এখান থেকে আপনাদের বের হতে হবে। যে এই যে কোনো কাজ করতে গেলে আপনারা কোনো জায়গায় ইউটিউবে বলেন, কোনো লেখায় দেখবেন না জিয়াউর রহমান সাহেব সমালোচনা করছেন শেখ মুজিব কি কাজ করেছেন। দিস ইজ দ্য ওয়ে টু ডু। আপনার যদি কোনো কাজ করার থাকে, জাস্ট ডু ইট। আপনি যদি সারাক্ষণ এই মানুষের সমালোচনার ভয়ে এর প্রশ্নের উত্তর দেন, আপনি কোনোদিনও পলিটিক্সের টোন সেট করতে পারবেন না। জিয়াউর রহমান সাহেব যে কাজটা করেছেন, দিস ইজ দ্য ওয়ে টু ডু ইট। এত পটপট করার কোনো দরকার নাই। ইফ ইউ ওয়ান্ট টু ডু সামথিং, জাস্ট ডু ইট। এবং আপনাকে ওই মাইন্ডসেটে যেতে হবে যে আমার কিছু প্রোগ্রাম আছে, আমি এই প্রোগ্রাম ইমপ্লিমেন্ট করব। এবং নো ম্যাটার হোয়াট,
যে যতই সমালোচনা করুক আই উইল ডু ইট, এই মাইন্ডসেটে যদি আপনি যান, আপনি বাংলাদেশের মানুষের জন্য কিছু করতে পারবেন। এবং এই জিনিসটা শুরু হওয়া উচিত বাংলাদেশের গ্রামীণ জনপদের থেকে। আমি এই কথাটা এই কারণে বলি যে বাংলাদেশের নাগরিক সম্প্রদায়ের মতন বাজে সম্প্রদায়, এদেরকে আপনি যাই করেন, যত কিছুই করেন, দে আর নেভার হ্যাপি। আপনাকে অকারণে সবসময় ক্রিটিসাইজ করবে এবং প্রচণ্ড অলস। আপনি যদি বাংলাদেশের শহরের বাইরে যান, আপনি সম্পূর্ণ ডিফারেন্ট কাইন্ড অফ মানুষ দেখতে পাবেন। এবং তাদের যেই মাইন্ড যদি আপনি উইন করতে পারেন, আপনি যদি গ্রামীণ অর্থনীতির যদি আপনি ওখানে যদি কোনো পজিটিভ ভূমিকা রাখতে পারেন, বাংলাদেশের আসল উন্নতি হবে। এবং ওই জায়গায় আমি আপনাদেরকে সবাইকে যাওয়ার জন্য অনুরোধ করছি। আমার বক্তব্য এখানে শেষ। সবাইকে অসংখ্য ধন্যবাদ। অনেক ধন্যবাদ ফাহাম আব্দুল সালামকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ভাবনা ও দর্শন তুলে ধরার জন্য। সুধীবৃন্দ, আমরা রাজনীতিবিদ, কূটনীতিবিদ, কৃষিবিদ, সংস্কৃতিবিদ সবারই স্ব অবস্থান থেকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কর্মময় জীবন নিয়ে আলোচনা শুনেছি। এবারে গণমাধ্যমের স্বাধীনতায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ভূমিকা নিয়ে আমাদের মাঝে কথা বলবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণমাধ্যম ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক রোবায়েত ফেরদৌস। সবার অনুমতি নিয়ে আমি একটু দাঁড়িয়ে বলতে চাই। এই কারণে, দুটি কারণে। একটা হচ্ছে অনেক দীর্ঘ বক্তৃতা হয়েছে, আর অনেকক্ষণ বসে থাকলে একটু ব্যাক পেইনও হয়, এই জন্য আমি দাঁড়িয়ে কথা বলছি। প্রথমে আজকের অনুষ্ঠানের মাননীয় সভাপতি, প্রধান আলোচক এবং ভার্চুয়ালি যিনি যুক্ত আছেন, জিয়া রহমান ফাউন্ডেশনের প্রেসিডেন্ট মিস্টার তারেক রহমান এবং ভাইস প্রেসিডেন্ট ডাক্তার জুবাইদুর রহমান, এবং আজকের অনুষ্ঠানের এই যে ধৈর্যশীল শ্রোতা, আপনাদেরকে সবচেয়ে আমি সালাম এবং শুভেচ্ছা জানাই। শুরুতে যে কথাটা বলা দরকার, আজকে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে শিশুদের নিয়ে সকাল থেকে অনুষ্ঠান হয়েছে, চিত্রাঙ্কন হয়েছে, তারা গান করেছে। কিন্তু এইটা ভুলে গেলে ভুল হবে। এই জুলাইয়ের গণ অভ্যুত্থানে ইউনিসেফের তথ্য 64 জন শিশুকে হত্যা করা হয়েছে। পৃথিবীর ইতিহাসে নাই যুদ্ধ অবস্থা ছাড়া, যেখানে যুদ্ধ নেই, নিজ দেশের সরকার তার দেশের শিশুদেরকে হত্যা করেছে, এবং সেই সংখ্যা 64, পৃথিবীর ইতিহাসে বিরল। এটা ভুলে গেলে ভুল হবে। 2000 মানুষকে হত্যা করেছেই, 31,000 মানুষ পঙ্গু হয়ে গেছে, কেউ আংশিকভাবে, কেউ সম্পূর্ণভাবে। 4000 মানুষ অন্ধ হয়ে গেছে, কারো এক চোখ, কারো দু চোখ। কাজে যে শিশুদের কথা যখন আমরা বলি, আজকে এসে যে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান শিশুদেরকে ভালোবাসতেন, আর এখানে বিপরীতে শিশুদেরকে হত্যা করা হয়েছে। এই ভয়ঙ্কর হত্যার বিচার না হয়ে তো বাংলাদেশের রাজনীতি এগোতে পারে না। কাজে আজকের অনুষ্ঠানে এই শিশু হত্যার বিচার দাবি করছে। আমি কিন্তু কোনো পলিটিক্যাল পার্টির লোক না, আমি কিন্তু সমালোচনা করার লোক। কোনো পলিটিক্যাল পার্টিতে আমি কখনো বিলং করিনি। এই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যে ব্যক্তিগত সততা আমাকে মুগ্ধ করে। আর বিপরীতে বাংলাদেশ থেকে আপনারা জানেন 28 লক্ষ কোটি টাকা 16 বছরে পাচার হয়ে গেছে। মানুষ বুঝতে পারে না, 28 লক্ষ কোটি টাকা বোঝা যায় না। আমি যেহেতু সাংবাদিকতা মানুষ, আমি বুঝিয়ে দিই এই অর্থে, 28 লক্ষ কোটি টাকা দিয়ে 95টি পদ্মা সেতু করা সম্ভব ছিল। কোন দেশের টাকা জানেন? হৃদয় কেঁপে উঠে। যে দেশে 500 টাকা বিধবা ভাতার জন্য, এক মাসে 500 টাকার জন্য 5 মাইল হেঁটে যায় একজন বিধবা, 700 টাকা বয়স্ক ভাতার জন্য 10 মাইল হেঁটে যে উপজেলা সদরে নেয়, সেই দেশের গরিব মানুষের 28 লক্ষ কোটি টাকা পাচার হয়ে গেছে। এইটুকু বলে, আমি যেহেতু সাংবাদিকতার এবং গণযোগাযোগের মানুষ, এবং আজকের আলোচনা যার গল্প আমাদের দর্শনটা কি, শহীদ জিয়া রহমানের দর্শন আমি কোথায় খুঁজে পাবো? অনেকের বক্তব্য শুনেছি, আপনারা একটু ক্ষমা করবেন যদি সহকর্মী হিসেবে একটু সময় আমি বেশি নেই। সেটা হচ্ছে, আজ থেকে 400 বছর আগে একজন ফরাসি দার্শনিক, তার নাম হচ্ছে ডেকার্টে, তিনি বলেছিলেন, আই থিঙ্ক দেয়ারফর আই অ্যাম। মানে মানুষ যে অস্তিত্ববান, মানুষ যে টিকে থাকে, ডেকার্টের প্রশ্ন ছিল তার প্রমাণ কি। তিনি বলেছেন, যে মানুষ চিন্তা করতে পারে না, সে মানুষ বেঁচে থেকেও আসলে বেঁচে নাই। কাজে মানুষের প্রমাণ হচ্ছে তার চিন্তার প্রকাশ, তার ভাব প্রকাশ, তার মত প্রকাশ। সো আই থিঙ্ক দেয়ারফর আই ডু এক্সিস্ট। কাজে আজ থেকে এই সপ্তদশ শতকেই আমাদের আজকের এই জিয়া রহমান ফাউন্ডেশনের প্রেসিডেন্ট মহোদয় যেখানে আছেন, সেখানকার একজন বিখ্যাত কবি, তার নাম হচ্ছে জন মিল্টন। তার একটা বিখ্যাত বই হচ্ছে অ্যারিওপ্যাজিটিকা।
সেখানে সপ্তদশ শতকেই তিনি ইংরেজদের সঙ্গে লড়াইয়ে মেতে উঠেছিলেন যে আমাকে কথা বলবার স্বাধীনতা দিতে হবে, আমাকে মত প্রকাশের স্বাধীনতা দিতে হবে, এবং এইটা না হলে মানুষের অন্ন বস্ত্র যাই দেন না কেন, যে কোনো স্বাধীনতার মৌলিক ভিত্তি হচ্ছে আমি কথা বলতে পারি কিনা, আমি মত প্রকাশ করতে পারি কিনা, আমি আমার ভাব প্রকাশ করতে পারি কিনা। এবং ভাব প্রকাশেরই একটা অন্যতম মাধ্যম হচ্ছে গণমাধ্যম। কিন্তু আপনারা জানেন 1975 সালের বাকশালে 4টি পত্রিকা রেখে সমস্ত পত্রিকাকে বন্ধ করা হয়েছিল, গণমাধ্যমের কণ্ঠরোধ করা হয়েছিল। শুনলে অবাক হবেন, সেই সময়কার সাংবাদিকতার ইতিহাস পড়ে আমি দেখেছি সাংবাদিকরা মুদি দোকান দিচ্ছে, তারা হচ্ছে ভ্যানে দোকান দিয়ে তাদের জীবন জীবিকা, হাজার হাজার সাংবাদিক বেকার হয়ে গেছে। এই যে সাংবাদিকতা পেশার যে ডিগনিটি, তাদের যে মত প্রকাশ ভাব প্রকাশের স্বাধীনতা, এটা ফেরত নিয়ে আসছেন কে? একজন সামরিক শাসনের লোক হয়ে, সামরিক ব্যারাক থেকে এসে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কিন্তু এই যে বহুদলীয় গণতন্ত্রের কথা আমরা বলি, বহু সংবাদপত্রের কথা বলি, বহু মতের কথা বলি, সেটা কিন্তু তিনি আমাদের জন্য নিশ্চিত করেছেন। একজন মানুষ যিনি কানে শুনতেন না, যিনি চোখে দেখতেন না, যিনি কথা বলতে পারতেন না, সেই অবস্থায় তিনি হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে গ্র্যাজুয়েট হয়েছেন, 14টি বই লিখেছেন। তার নাম হচ্ছে হেলেন কিলার। হেলেন কিলার বলেছে একজন মানুষ কত শিক্ষিত, কত সংস্কৃতবান তুমি বুঝবে কি দিয়ে? সে বলেছে একটি শব্দ দিয়ে। শব্দটা কি? টলারেন্স। যে যত বেশি শিক্ষিত সংস্কৃতিবান, তার টলারেন্সের লেভেল তত বেশি। আপাতত অনেক ডিগ্রি পড়াশোনা যদি সে টলারেন্স লেভেল না থাকে, হেলেন কিলার বলছে বুঝে নিবা তার শিক্ষার মধ্যে ফাঁক আছে। কাজে গণতন্ত্র একটি সরকার ব্যবস্থা, তার চেয়েও গণতন্ত্র বড় হচ্ছে মত, দ্বিমত, ভিন্ন মত, পরমত সহিষ্ণুতা, যেটা আমি ক্লাসে বলি ভলতেয়ারের উক্তি, যে আমি তোমার সঙ্গে দ্বিমত করতে পারি, কিন্তু তুমি তোমার কথা বলতে দেওয়ার জন্য আমি আমার জীবন দিতে পারি। দ্যাট ইজ দ্য বিউটি অফ ডেমোক্রেসি। এবং সেইটাই হচ্ছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মূল জায়গা, যে যিনি বহু পত্রিকাকে খুলে দিয়ে মানুষের মত প্রকাশের পাঠাতনটা নির্মাণ করেছিলেন। এবং আপনারা শুনে অবাক হবেন, এই যে 16 বছরে মত প্রকাশ কি করা যেত, আজকে যিনি আমাকে ইনভাইট করেছেন, আমার কলিগ, আমার পাশের ফ্ল্যাটে থাকতেন ডক্টর মোর্শেদ, তিনি খবরের কাগজে একটি কলাম লিখেছিলেন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান একটি মাত্র লাইন লিখেছিলেন, সেই লাইনের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে, যেটাকে আমরা মুক্ত চিন্তার জায়গা বলি, তার চাকরি চলে যায়। তিনি আমার পাশের ফ্ল্যাটে ছিলেন এবং তার বাসা থেকে তার ছোট বাচ্চা, আমার খুবই কাছে, বাচ্চাদের আমি খুব ভালোবাসি, সে বাচ্চা সহ তার বাসাকে ওইখান থেকে উৎখাত করে দেওয়া হয়েছে। এবং সেই রাতে তিনি ভয় পেয়েছিলেন তাকে কি অ্যারেস্ট করা হবে। আমি কিন্তু কোনো পলিটিক্যাল পার্টির লোক না, কিন্তু ভাবি আমাকে ফোন দিয়ে বলেন, রুবাত ভাই বাসাটা রেডি রেখেন, আজকে রাতে আপনার বাসা থাকতে হতে পারে। সেহেতু আমার বাসায় ওই দিন রাতে আসেনি, আমি তৈরি ছিলাম। কাজে করোনার সময় আমরা দেখেছি এই যে সাবেক স্বাস্থ্যমন্ত্রী নাসিমকে নিয়ে একটা কটাক্ষ করার জন্য বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষককে কারাগারে পাঠানো হয়েছে। সাংবাদিককে কাজলের হাতে কিন্তু হাতকড়া পরানো হয়েছে। ফটোগ্রাফার দ্রিকের শহীদুল ফটো তুলবার জন্য সে কারাগারে গেছে। কিশোরের কথা আপনি জানেন, মুশতাককে কিন্তু কারাগারে হত্যা করা হয়েছে। কাজে আগের বাকশালের সময় যে গণমাধ্যমের স্বাধীনতা, এবং আমি নিজে টেলিভিশনে প্রোগ্রাম করতাম, আমি নিজের কথা বলি না, RTVর প্রোগ্রামটি, যারা এখানে আছেন অনেকে, আলাল ভাই থেকে শুরু করে আমার প্রোগ্রামে আসেন, এই নির্বাচনের আগে আমার প্রোগ্রামটি কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছিল। আমি কোনো উত্তর খুঁজে পাইনি যে কেন আমার অনুষ্ঠানটি বন্ধ করে দেওয়া হলো। তাহলে শিক্ষাটা কি নেব? এইটা পড়বার জন্য আমি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মিডিয়া নিয়ে অনেকগুলো বই পড়েছি, এবং সেখানে একটা জিনিস পেয়েছি, এটা সবাইকে সতর্ক করবো এই কারণে, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্তাবকতা পছন্দ করতেন না। বাংলাদেশের সাবেক স্বৈরাচারী শেখ হাসিনার প্রেস কনফারেন্স আমরা দেখেছি যে স্তাবকতা যে একটা শিল্পের পর্যায়ে চলে যেতে পারে, সেটা কিন্তু শেখ হাসিনার প্রেস কনফারেন্স প্রমাণ করেছে। কিন্তু মনে রাখতে হবে, স্তাবকতা দিয়ে, সাইকোফ্যান্স দিয়ে ক্ষমতায় থাকা যায় না। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তিনি সাংবাদিকের সঙ্গে মিশতেন, এবং যে জাতীয় প্রেস ক্লাব দেখেন, সেই প্রেস ক্লাবের ভবন কিন্তু তিনি করে দিয়েছেন। আগা খান ফাউন্ডেশন থেকে 10 লক্ষ টাকা দেওয়ার কথা ছিল, তিনি বলছেন না, জাতীয় প্রেস ক্লাব, জাতীয় ন্যাশনাল প্রাইড, এটা আমরা আমাদের টাকায় করব। কাজে সাইকোফ্যান্স এবং স্তাবকদেরকে আমি সবসময় ভয় পাই। সাংবাদিকতা বইয়ের প্রথম লাইন কি জানেন? পৃথিবীর প্রত্যেক সরকার মিথ্যা বলে, পৃথিবীর প্রত্যেক সরকার জনগণের থেকে তথ্য লুকায়। সাংবাদিকের দায়িত্ব হচ্ছে সেই মিথ্যার জায়গায় সত্যকে প্রতিষ্ঠিত করা, যা সরকার লুকাতে চায় সেটাকে প্রকাশ করতে পারা। সাংবাদিকরা যেন প্রকাশ করতে পারে, যারা সমালোচনা করতে পারে, সেই জায়গাটা নির্মাণ করার নাম হচ্ছে ডেমোক্রেটিক মূল্যবোধ। আমি মিস্টার তারেক রহমানকে ধন্যবাদ দিব, কয়েকদিন আগে তিনি কার্টুন নিয়ে লিখেছেন যে শিশির ভট্টাচার্য ঢাকা বিশ্ববিদ্যালয়, আমার আরেকজন কলিগ চারুকলাতে, তিনি একসময় কার্টুন আঁকতেন, তাকে নিয়ে আঁকতেন,
তৎকালীন প্রধানমন্ত্রী আঁকতেন, তিনি বলেছেন আমি উন্মুক্ত করে দিলাম, তিনি যত খুশি পারেন কার্টুন আঁকুন এবং আমার সমালোচনা করুন। এই যে টলারেন্সের লেভেল, এইটা আমাকে মুগ্ধ করেছে। এবং 5 আগস্টের পরে মিস্টার তারেক রহমানের একটি বক্তব্য আমার হৃদয় স্পর্শ করেছে। প্রথম বক্তব্য তিনি বলেছেন, বাংলাদেশ মুসলমান থাকবে, বৌদ্ধ থাকবে, খ্রিস্টান থাকবে, হিন্দু থাকবে, তার পরের লাইনটা খুব ইম্পর্টেন্ট, বিশ্বাসীও থাকবে, অবিশ্বাসীও থাকবে। এই যে বহুত্ববাদ, এই যে প্লুরালিজম, এটি হচ্ছে গণতন্ত্রের সৌন্দর্য। এবং সেটা বলা হচ্ছে যে বাংলাদেশ কেবল বাঙালির না, আমি শেষ করছি আপা, বাংলাদেশ কেবল মুসলমানের না, বাংলাদেশ এটা বহু জাতির, বহু ধর্মের, বহু ভাষার, বহু সংস্কৃতির একটা বৈচিত্র্যপূর্ণ রাষ্ট্র। এবং রাষ্ট্র পরিচালনার এই যে বহুত্ববাদ, এই যে প্লুরালিজম, এইটা আমাদের ব্যক্তিগত জীবনে আনতে হবে, আমাদের সংবিধানের মধ্যে আনতে হবে। এবং 31 দফার মধ্যে কিন্তু বহুত্ববাদ আমি পেয়েছি। 31 দফার 11 দফায় কিন্তু গণমাধ্যমের স্বাধীনতার কথা বলা হয়েছে এবং কত স্পেসিফিক বলা হয়েছে যে সাগররুনির হত্যাকাণ্ডের বিচার ও 31 দফার 11-র মধ্যে কিন্তু রয়ে গেছে। তো এইটুকু বলে আমাকে শুনবার জন্য আপনাদেরকে ধন্যবাদ দিয়ে একটি সংস্কৃত শ্লোক আছে, ন হন্যতে, হন্য মানে শরীর, এর মানে হচ্ছে শরীরের পতন আছে, শরীরের মৃত্যু আছে, কিন্তু মানুষের যে চেতনা, মানুষের যে স্পিরিট, তার কোনো মৃত্যু নাই। হয়তো আপাত শারীরিক জিয়াউর রহমানকে আমরা হারিয়েছি, কিন্তু তার যে বহুত্ববাদী চেতনা, তার যে স্পিরিট, সেটা কোনোদিন হারাবার নয়। আপনাদের সবাই ভালো থাকুন। আমাকে শুনবার জন্য আবারও ধন্যবাদ ও কৃতজ্ঞতা। অসংখ্য অসংখ্য ধন্যবাদ প্রফেসর রোবায়েত ভাইকে তার ব্যতিক্রমী বক্তব্য তুলে ধরার জন্য। তিনি আমার সহকর্মী এবং জুলাই আগস্টে যে বিপ্লব গণ অভ্যুত্থান হয়েছে, সেই অভ্যুত্থানে আমরা একসঙ্গে কাজ করেছি ফ্যাসিস্ট সরকারকে উৎখাত করার জন্য। আমরা আশা করব ভবিষ্যতে এই ধরনের প্রোগ্রামে আমরা আলোচক হিসেবে আপনাকে পাব। এবারে রয়েছে একটি ডকুমেন্টারি। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কর্মের উপরে বিশ্লেষণমূলক আলোচনা করবেন ফ্রি ইউনিভার্সিটি অব ব্রাসেলসের এমিরিটাস অধ্যাপক এডি ভ্যান ড্রিসে। আমরা এবার ডকুমেন্টারি দেখব। Good day, ladies and gentlemen. It is a great pleasure and honor to be able to say to you a few words on the occasion of the celebrations in the memory of your late President, Ziaur Rahman. For sure you wonder how I get to join you on this festive activity. So let me first shortly introduce myself. My name is Eddy van Driessen, and I am an emeritus professor of the Vrije Universiteit Brussel in Belgium. For decades, I have been involved in lecturing biochemistry, analytical biochemistry, and protein chemistry. And during 20 years, I have been the scientific administrative coordinator of an MSc program intended to trace students from the Global South in molecular biology and biotechnology. I learned to know your Vice Chancellor, Professor Abdul Awal, many years ago when he was a student of mine. He asked me now to say a few words on the achievements of late President Ziaur Rahman, and I do this with pleasure. When going through some literature dealing with the president, I was immediately struck by his enormous contributions to shaping Bangladesh and how his ideas and visions are still inspiring today the many initiatives of the Ziaur Rahman Foundation. During his presidency, under his impulse and direction, major changes were made in the field of economics, poverty reduction, agricultural practices, internationalization, human well-being, human healthcare systems, and many other domains in the society of Bangladesh. Just to mention a few milestones, he transformed a socialist planned economy to a capitalist open economy, promoted investments and trade, established a ready-to-wear garment industry, introduced multi-party democracy, made numerous agricultural reforms, and stimulated research, training, and treatment of emerging and re-emerging diseases.
In the field of agricultural reforms, it is worthwhile mentioning the activities intended to increase the food production, to make the country self-sufficient and avoid a famine, such as you have known in 1974. This could be achieved by canal digging and developing irrigation systems in each village, as to cope with and prevent floods in the raining season and use the stored water for irrigation when needed in times of drought. As such, the agricultural production could be increased tremendously. Also, the distribution of fertilizers at government-administered prices greatly contributed to the increase in food production. Late President Rahman also founded the Bangladesh Agricultural Research Institute, BARI, the largest agricultural research institute in Bangladesh, where still today intensive research is performed to develop improved agricultural varieties that are better adapted to climate change, have higher yields, are tolerant to abiotic and biotic stresses such as drought, temperature, salt, flooding, and are resistant to pests, and moreover also have a higher nutritional value. Improving the well-being and health of the people of Bangladesh has always been a top priority of the late president. Immediately after independence, Bangladesh was badly suffering from diseases such as smallpox, chronic diarrhea, and other waterborne diseases. The country had an unseen increase in birth rate, and many people were suffering from malnutrition. President Zia promoted birth control by providing contraceptives free of charge, and most importantly, he also introduced and promoted vaccination. In 1979, he inaugurated the International Center for Diarrheal Disease, Bangladesh. This center is considered as one of the leading centers in the Global South for research, training, and extension. The center is staffed by highly qualified national and international scientists, clinicians, social scientists, IT professionals, vaccine experts, as well as experts in emerging diseases such as respiratory, zoonotic, waterborne, and neglected tropical diseases. Also, re-emerging diseases such as tuberculosis, measles, and non-communicable diseases such as diabetes, cardiovascular diseases, chronic respiratory diseases, and cancer are being investigated, and treatments to prevent or cure them are developed. In 1979, late President Zia launched a mass immunization program to vaccinate all children with 5 vaccines to protect them against diseases such as tuberculosis, diphtheria, tetanus, pertussis, and polio. The lesson learned from President Zia is clear. From the launch of a vaccination campaign last year against the human papilloma virus to protect girls and women against cervical cancer. The ideas and visions of late President Zia continue to live and are expanded thanks to the initiatives and activities of the Ziaur Rahman Foundation that was established in 1999 and uses as motto, every small initiative, small effort would bring the legacy of success and self-dependence. The objectives of the foundation are manifold, including, among others, human resource development, community and rural development through general, medical, and technical education, and the establishment of hospitals and medical education institutes. Finally, it should be remembered that under President Zia's government, strong ties with the West and Middle East, as well as with South Asian countries, were established, making Bangladesh an important player in the international arena. From the above, it is clear
that President Ziaur Rahman had a very strong and hardly to overestimate influence on shaping the economy, the politics, and the organization of the Bangladesh society at large. His legacy should be a continuing source of inspiration for the Bangladesh people and especially for the youth. I thank you very much. আমরা জাতি হিসেবে অনেকেই সৌভাগ্যবান যে একজন বিদেশি অধ্যাপক, এমিরেটাস অধ্যাপক এত সুন্দরভাবে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কর্মময় জীবন নিয়ে সুন্দর উপস্থাপনা করেছেন, বিশ্লেষণমূলক বক্তব্য দিয়েছেন। সুধীবৃন্দ, আজকের আলোচনার মূল আলোচক বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য জনাব নজরুল ইসলাম খান এখন আমাদের মাঝে কথা বলবেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রাজনৈতিক আদর্শ নিয়ে। বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় সভাপতি, আজকের এই অনুষ্ঠানের প্রধান আকর্ষণ জিয়াউর রহমান ফাউন্ডেশনের সম্মানিত সভাপতি, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, জিয়াউর রহমান ফাউন্ডেশনের সহসভাপতি ডাক্তার জুবাইদা রহমান, জিয়াউর রহমান ফাউন্ডেশনের নেতৃবৃন্দ, সম্মানিত আলোচকগণ, বিএনপি এবং অঙ্গদল সমূহের প্রতিনিধিবৃন্দ, সুধীমণ্ডলী, আমরা জানি যে বসন্তকালে ফুল ফোটে, সবার শেষে ফোটে চাঁপা, চম্পা ফুল। এই চাঁপার কষ্টে রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছিলেন, আমারে ফুটিত হলো বসন্তের অন্তিম নিঃশ্বাসে, আমি চম্পা। আজকের এই সারাদিনের আলোচনার শেষ মুহূর্তে, সবার শেষে আমার বক্তৃতা দেওয়ার পালা। আমি জানি আপনারা সারাদিনে অনেক ক্লান্ত, কিন্তু শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তমকে আপনারা এতই ভালোবাসেন যে তার কথা শোনার জন্য আপনারা এখন অপেক্ষা করছেন। আর ভালোবাসবই না বা কেন? সবচেয়ে বেশি ভালোবাসার মানুষ তো এই বাংলাদেশে তিনি, যিনি এই দেশটাকে, এই দেশের মানুষকে সবার চেয়ে বেশি ভালোবাসতেন। আর তিনিই তো শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম। বন্ধুরা আমার, আমরা প্রথম তার নাম শুনি 1971 সালের 25শে মার্চ, মধ্যরাত্রের একটু পরে যখন উনি খবর পেলেন যে ঢাকায় পাক বাহিনী আমাদের নিরীহ জনগণের উপর আক্রমণ চালিয়েছে। তখন তিনি তার জিপে বসা পাকিস্তানি সৈন্যদের অস্ত্র কেড়ে নিয়ে তাদের দিকে তাক করে বলেছিলেন, উই রিভল্ট, আমরা বিদ্রোহ করলাম। আমার মাতৃভূমির স্বাধীনতা সংগ্রামের, স্বাধীনতা লড়াইয়ের প্রথম বিদ্রোহী মেজর জিয়াউর রহমান, এবং তিনি প্রথম তার বাহিনীকে সুসংহত করে যুদ্ধে অবতীর্ণ হয়েছিলেন। উনি যখন তার বাহিনী নিয়ে সামান্য কিছু অস্ত্রশস্ত্র দায় নিয়ে লড়াইয়ের পথে অগ্রসর হচ্ছিলেন, পেছনে পড়েছিল তার স্ত্রী, তার 2 সন্তান, তার সাথের সহকর্মীরা বলছিল, স্যার, ম্যাডাম এবং বাচ্চাদেরকে নিয়ে আসি। উনি বলেছিলেন, তোমাদেরও তো সন্তান স্ত্রীরা আছে, সবাইকে আনতে পারবে? বলে, না স্যার, এখন সম্ভব না, আল্লাহ ভরসা, আমার স্ত্রীর সন্তানরাও আল্লাহর ভরসায় থাকবে। এমন মহৎ সহকর্মীদের প্রতি এমন সহানুভূতিশীল এবং দায়িত্বপ্রবণ মানুষকে শ্রদ্ধা করবে না তো কাকে শ্রদ্ধা করবে মানুষ?
তিনিই তো প্রথম যিনি যার কণ্ঠে আমরা স্বাধীনতার ঘোষণা শুনেছি। যে যে কথাই বলুক না কেন, যে যেখানে যে বইতে যে কথা লিখুক না কেন, আমরা তো বেঁচে আছি এখনো। আমরা তো নিজের কানে ওই মানুষটার কণ্ঠেই স্বাধীনতার ঘোষণা শুনেছি, রেডিওতে, আর কারো কণ্ঠে শুনি নাই। কাজে আইন করে আমাদেরকে বাধ্য করা যাবে না যে স্বাধীনতার ঘোষক অন্য কেউ। কেউ কেউ বলে যে উনি লিখিত একটা বিবৃতি পাঠ করেছেন, অথচ আমরা সবাই জানি যে উনি প্রথম ঘোষণা করেছিলেন, স্বাধীনতার ঘোষণায় তিনি বলেছিলেন নিজেকে প্রভিশনাল হেড অব দ্য গভর্নমেন্ট ঘোষণা করেছিলেন। কেউ কি লিখে দিয়েছে যে উনি প্রভিশনাল হেড অব দ্য গভর্নমেন্ট হবেন? ফালতু কথা। উনি নিজে করেছেন, এবং সেখানকার লোকজন যারা ছিল তারা বলেছে যে উনি বারবার লিখছিলেন, ছিঁড়ে ফেলছিলেন, এবং শেষ পর্যন্ত একটা ডকুমেন্ট তৈরি করে উনি রেডিওতে সেটা বলেছেন। তাহলে স্বাধীনতার ঘোষণা যিনি করলেন, প্রথম সেক্টর কমান্ডার, 1 নম্বর সেক্টরের কমান্ডার, এবং একমাত্র সেক্টর কমান্ডার যিনি 2টি সেক্টরের নেতৃত্ব দিয়েছেন। বাংলাদেশে আর কোনো সেক্টর কমান্ডার 2 সেক্টরের কমান্ড করে নাই, 1 নম্বর সেক্টর এবং 11 নম্বর সেক্টর। আমি নিজে 11 নম্বর সেক্টরে তাকে পেয়েছি। প্রথম ফোর্সেস কমান্ডার জেড ফোর্স, বাকি কে ফোর্স এবং এস ফোর্স গঠিত হয়েছে আর প্রায় আরো 1.5 মাস পরে। তিনি একমাত্র সেনানায়ক যার নেতৃত্বে যুদ্ধ চলাকালে মুক্ত এলাকায় স্বাধীন বাংলাদেশের বেসামরিক প্রশাসন গড়ে উঠেছিল, রৌমারি, চিলমারি ওই অঞ্চল নিয়ে। সেখানে আদালত ছিল, সেখানে বেসামরিক প্রশাসন ছিল, সেখানে জেলখানা ছিল, সেখানে থানা ছিল, সেখানে শুল্ক আদায় করা হয়েছে, এবং আদায়কৃত শুল্কের একটা অংশ কলিকাতায় অস্থায়ী বাংলাদেশ সরকারের কাছে জমা দেওয়া হয়েছে। আর কেউ এই কৃতিত্ব দাবি করতে পারবে না। তিনি সেই ব্যক্তি যিনি, আমরা শুনি তেলিয়াপাড়ার কথা, যেখানে বসে আলোচনা হয়ে সেক্টরগুলি করার কথা হয়েছিল, সেই প্রস্তাবকারীও তিনিই ছিলেন। এই মানুষটি মানুষকে আশার সঞ্চার করেছেন মানুষের মনে 71-এর মার্চে। তারপরে তিনি তার দায়িত্ব পালন করছিলেন, তার পেশায় ফিরে গেছেন, এবং একজন পেশাদার সৈনিক হিসাবে, একজন সেনা কর্মকর্তা হিসাবে তার দায়িত্ব পালন করেছেন। আমরা আর কেউ তাকে, তার কোনো কথা, তার কোনো বক্তব্য আর শুনি নাই। কিন্তু আবার ঠিক যখন ওইরকমই আর একটা অন্ধকার, ওইরকমই আর একটা অনিশ্চিত, ওইরকমই আর একটা দুর্যোগপূর্ণ সময় আমাদের জাতীয় জীবনে এলো 1975-এর 7ই নভেম্বর, আবার সেই দিন আমরা তার কণ্ঠ শুনলাম। আমি মেজর জেনারেল জিয়া বলছি। কি একটা অবস্থায় তিনি দায়িত্ব নিয়েছিলেন ভাবতে পারেন? আজকে এখানে বসে বলা মুশকিল হবে। 1975 সালের 7ই নভেম্বর যখন সিপাহী জনতার বিপ্লবের মাধ্যমে, আমি এইভাবে বলি যে তাকে ক্ষমতার আবর্তে নিক্ষেপ করা হয়, উনি দায়িত্ব নেন নাই, ওনাকে দায়িত্ব দেওয়া হয়েছে। সেই সময় দেশে কোনো সংসদ ছিল না, কোনো মন্ত্রিসভা ছিল না, একদিন বয়সে একজন রাষ্ট্রপতি ছিলেন, বিচারপতি সায়েম। 6ই নভেম্বর তিনি শপথ নিয়েছিলেন। সেনাবাহিনী বলেন, প্রশাসন বলেন, সর্বক্ষেত্রে বিশৃঙ্খলা, সবাই অনিশ্চিত, সবাই সন্ত্রস্ত।
কেউ কোনো দিকে কোনো আশার দেখছে না। সেরকম একটা সময়ে যখন সেনানিবাসের ভেতরে জাসদের গণবাহিনী সেনা কর্মকর্তাদের হত্যা করছে, জেলখানায় 4 জাতীয় নেতাকে খুন করা হয়েছে, অস্ত্রাগার থেকে অস্ত্র লুট হয়েছে, সেগুলো ফিরে আসে নাই, সাধারণ সৈনিক তার অস্ত্র নিয়ে ঘুরে বেড়াচ্ছে। সেরকম একটা সময়ে দায়িত্ব গ্রহণের মতো সাহসিকতা, দেশপ্রেম, যোগ্যতা এবং জনপ্রিয়তা শুধু একজন মানুষের ছিল, আর তার নাম জিয়াউর রহমান। এবং তিনি 7ই নভেম্বর 2 বার জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন। ওই নভেম্বর মাসের মধ্যে উনি 4 বার জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন। মানুষকে আশ্বস্ত করেছেন, মানুষকে উদ্দীপ্ত করেছেন, মানুষকে সাহস দিয়েছেন এবং দেশটাকে পুনরায় এগিয়ে চলার পথে স্থাপন করেছেন। কাজটা সহজ ছিল না, অত্যন্ত কঠিন কাজ। সততা, দক্ষতা, তার দূরদর্শিতা এবং তার জনপ্রিয়তা দিয়ে তিনি এই কাজটা করার শুরু করলেন। আমি আবার বলছি, অত্যন্ত কঠিন ছিল কাজটা। তাকে সাপোর্ট করার জন্য, তার সমর্থন করার জন্য তখন তো কোনো রাজনৈতিক দল ছিল না, কোনো শ্রমিক সংগঠন, ছাত্র সংগঠন, যুব সংগঠন, কোনো কিছুই তো তার পেছনে ছিল না। কাকে বিশ্বাস করবেন, কাকে করবেন না, এটাও ছিল দুশ্চিন্তার বিষয়। কারণ তার মাত্র কিছুদিন আগে তারই ঘনিষ্ঠ মিত্ররা তাকে বন্দী করেছিল। সেই অবস্থায় তিনি শুরু করলেন। এবং ইতিহাসে আর একটা দৃষ্টান্ত হলো যে নর্মালি কেউ রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পায় জনগণকে কিছু প্রতিশ্রুতি দিয়ে। আমরা যেমন রাজনৈতিক দলগুলি নির্বাচনের আগে একটা নির্বাচনী ইশতেহার ঘোষণা করি যে আমাকে যদি আপনারা সমর্থন করে আমাদের এই কর্মসূচি বাস্তবায়ন করব। আমরা ধরে নেওয়া হয় যদি আমরা জিতি তাহলে জনগণ এই কর্মসূচিকে সমর্থন করেছে। কিন্তু শহীদ জিয়া তো কোনো প্রতিশ্রুতি দিয়ে, কোনো কর্মসূচি দিয়ে দায়িত্ব নেন নাই। কিন্তু তিনি এই দায়িত্ব এটা জনগণের সঙ্গে ভাগ করিয়ে নিতে চেয়েছিলেন, যার জন্য সাধারণভাবে বলি আমরা যে উনি রাষ্ট্রপতি যেদিন হয়েছিলেন সেই দিন থেকে তার রাষ্ট্রপতির জীবন। কিন্তু আমরা এটা তো সবাই জানি যে বস্তুত 7ই নভেম্বর পর থেকে তিনি ছিলেন বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতার মূল নায়ক। তিনি অর্থ মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন, তিনি তথ্য মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন, তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব ছিলেন এবং এইসব মন্ত্রণালয়ে তিনি অনেক কাজ করেছেন। আপনি একটু আগে আমাদের অধ্যাপক সাহেব বলেছেন প্রেস ক্লাবের কথা। সেখানে দেখবেন যে উনি প্রেস ক্লাব যে উদ্বোধন করেছেন সেটা উপপ্রধান সামরিক আইন প্রশাসক এবং উপদেষ্টা তথ্য মন্ত্রণালয়। তিনি যখন রাষ্ট্রপতির দায়িত্ব নিতে হলো তাকে, কয়েকদিনের মধ্যেই তিনি 19 দফা কর্মসূচি একটা প্রণয়ন করলেন এবং করে তিনি জনগণের সমর্থন চাইলেন 2টা পয়েন্টে। একটা হলো তিনি যে দায়িত্ব গ্রহণ করলেন এটা জনগণ অনুমোদন করছে কিনা, আরেকটা উনি যে
নীতি আদর্শ নিয়ে যে কর্মসূচি বাস্তবায়নের জন্য দায়িত্ব নিলেন, এই কর্মসূচি জনগণ গ্রহণ করে কিনা। গণভোটের মাধ্যমে এটা অনুমোদিত। আমরা জানি যারা রাজনীতি পর্যবেক্ষণ করি বা রাজনীতির সঙ্গে যুক্ত, বহু রাজনৈতিক দলই আছে, তারা ইলেকশন ইস্তেহার দেয়, ম্যানিফেস্টো দেয়, ক্ষমতায় যাওয়ার পরে সবই মনে থাকে না, অনেক কিছুই ভুলে যায়। শহীদ যে একমাত্র মানুষ যিনি যে 19 দফা দিয়েছিলেন, অত্যন্ত ছোট ছোট 19টা পয়েন্ট, কিন্তু এর মধ্যেই রাষ্ট্রীয় নীতি, জনগণের প্রধান সমস্যাগুলি, জনগণের আকাঙ্ক্ষা, পররাষ্ট্র নীতি এবং রাষ্ট্রে ঐক্য এবং সংহতি নিশ্চিত করার কথা, সব কিছু এর মধ্যে আছে। এবং এই কথাগুলি যে উনি বিশ্বাস করতেন, সেটা তিনি প্রমাণ করেছেন তার পরবর্তী সময়ে। প্রথম 19 দফার প্রথম দফায় ছিল দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং অখণ্ডতা সুদৃঢ় করা। আমরা সবাই জানি যে শহীদ জিয়া এই কাজটা অত্যন্ত দৃঢ়তার সাথে করেছেন। একজন একটু আগে বলছিলেন, আমাদের দক্ষিণ তালপট্টি দখলের অপচেষ্টা তিনি রুখে দিয়েছিলেন। তিনি প্রথম রাষ্ট্রপ্রধান যিনি গঙ্গার পানি চুক্তির বিষয়ে ভারতের অবহেলার প্রতিবাদে বিষয়টিকে তিনি জাতিসংঘে উপস্থাপন করেছিলেন। এগুলো তো গুরুত্বপূর্ণ ব্যাপার। এবং দেশের মানুষকে বাংলাদেশি জাতীয়তাবাদের ভিত্তিতে একটা সুদৃঢ় ঐক্যে আবদ্ধ করতে পেরেছিলেন। জনগণকে ঐক্যবদ্ধ করে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষার মূল শক্তি হিসাবে দাঁড় করাতে চেয়েছিলেন। অনেকেই একটু বিভ্রান্ত হই, আমরা অনেকেই আলোচনা করি যে আসলে কি ব্যাপার এমন ছিল। শহীদ জিয়া গ্রাম প্রতিরক্ষা দল গঠন করেছিলেন 1 কোটি মানুষের, এবং তার মধ্যে 30 লক্ষ নারী। বলা হয়েছিল যে গ্রাম প্রতিরক্ষা দল তারা গ্রাম অঞ্চলের শান্তি শৃঙ্খলা রক্ষা করবে, তারা গ্রাম অঞ্চলের জনসংখ্যা নিয়ন্ত্রণ, গণশিক্ষা এবং অন্যান্য উন্নয়নমূলক কাজের সঙ্গে যুক্ত থাকবে। কিন্তু আমরা এটাও জানি যে সেই গ্রাম প্রতিরক্ষা দলের কিছু দলনেতা ছিল, তাদেরকে প্রশিক্ষণ দেওয়া হয়েছিল এবং পরবর্তী পর্যায়ে গ্রাম প্রতিরক্ষা দলের সবাইকে প্রশিক্ষণ দেওয়ার কর্মসূচি ছিল। তখন বাংলাদেশের জনসংখ্যা 8 কোটি, 8.5 কোটি, সক্ষম মানুষের সংখ্যা 4-4.5 কোটি। সেখানে 1 কোটি মানুষকে যদি আমরা কিছু প্রশিক্ষণ, অস্ত্রের সঙ্গে একটু পরিচয় কিংবা একটু সুশৃঙ্খল বাহিনী হিসাবে গড়ে তুলতে পারি, তাহলে যে শক্তি দাঁড়ায়, এই শক্তি অতিক্রম করা কারো পক্ষে সম্ভব না। আমরা সবাই জানি ইতিহাস থেকে যে আমেরিকার মতো বিরাট শক্তি ভিয়েতনাম দখল করতে পারে নাই। এই কারণে যে ভিয়েতনামের কৃষক, শ্রমিক, সাধারণ মানুষ, তারা তাদের স্বাধীনতা, সার্বভৌমত্বের জন্য যোদ্ধা হয়ে গিয়েছিলেন। অর্থাৎ জনগণ যখন যোদ্ধা হয়ে যায়, জনগণ যখন দেশপ্রেমে দৃঢ় হয়ে যায়, তখন তার সার্বভৌমত্ব বিঘ্নিত করার শক্তি আর কারো থাকে না। পাশাপাশি তিনি দেশে খাদ্য
উনি বলেছেন খাদ্য, বস্ত্র, চিকিৎসা, শিক্ষা, বাসস্থান, এই যে মৌলিক 5 প্রয়োজন, এটা মেটানোর কথা 19 দফায় বললেন। খাদ্য উৎপাদন বাড়ানোর জন্য তিনি স্বেচ্ছাশ্রমে খাল খনন কর্মসূচি করলেন। তিনি বিনামূল্যে গভীর নলকূপ এবং সেচ যন্ত্র সরবরাহের ব্যবস্থা করলেন। আমি বেসিন টুলস ফ্যাক্টরিতে চাকরি করতাম, উনি নিজে গেলেন সেই কারখানায়, যা বাধ্য করলেন আমাদের সবাইকে যে আপনাদের অন্য মেশিন এখন বানানো লাগবে না, আপনারা এখন এগলেন বানান। মেশিন টুলস ফ্যাক্টরি এবং পাশে ডিজেল প্ল্যান্ট, আমাদের সব কাজ বাদ দিয়ে পাওয়ার ট্রিলার এবং পাওয়ার পাম্প বানানো শুরু হয়ে গেল। গ্রামে গ্রামে ঘুরে মানুষকে উদ্দীপ্ত করলেন, ফসল ফলাতে হবে, একটার জায়গায় 2টা ফসল, 2টার জায়গায় 3টা ফসল। মানুষ, একটু আগে আমাদের প্রফেসর সাহেব যেটা বলছিলেন যে আপনার অন্য কারো সমালোচনা না, ওনার বক্তৃতা ছিল কি, ভাই সব আপনারা আপনাদের রাস্তার পাশে, রেল লাইনের পাশে, মহাসড়কের পাশে গাছ বুনেন, ফলবান গাছ বুনেন, ঔষধি গাছ বুনেন, কাজে লাগবে। রাস্তার ঢালুতে শাকসবজির চাষ করেন, নিচে যে খাল আছে, নালা আছে, ওখানে মাছের চাষ করেন, বাড়িতে হাঁস মুরগির চাষ করেন, পেঁপে, আনারস ইত্যাদি বুনেন। এই ছিল তার বক্তৃতা। কিভাবে উদ্দীপ্ত করেছে। আপনার কুষ্টিয়ার একটা গ্রামে উনি রাস্তা দিয়ে হেঁটে যেতেন, মাইলের পর মাইল হাঁটতেন। এক বাড়িতে ঢুকে এক বয়স্ক মহিলাকে বলতেছেন, মা আমাদের একটু একটা ডিম সিদ্ধ করে দেন। বললো, বাবা একটু বসো, আমি একটু নিয়ে এসে দিই, আমার ঘরে তো না, আমি নিয়ে এসে দিই। বলে, কেন, একটা মুরগি পুষলে তো একটা ডিম খাওয়া যেত, তাহলে একটু পেঁপে দেন। বললো, বাবা আমার তো পেঁপে গাছ নাই। ঠিক আছে, আমি এনে দিই। বলে, না হবে না, আপনার নিজের পেঁপে গাছ থাকলে তো খাওয়াইতে পারতেন। এই মহিলা পেঁপে গাছ বুনেছে, এই মহিলা মুরগি পুষেছে। যখন মুরগি ডিম দিয়েছে, যখন তার গাছে পেঁপে হয়েছে, সে সময় সে খবর পেয়েছে জিয়া রহমান সাহেবকে হত্যা করা হয়েছে। চিৎকার করে কাঁদছিল। সবাই এসে বলেছে তাকে যে আমরা সবাই দুঃখিত, কিন্তু আপনি এত চিৎকার করে কাঁদছেন। বলে যে আমার কাছে ডিম খেতে চাইলো, আমি মুরগি পুষলাম। সে পেঁপে খেতে চাইলো, আমি পেঁপে গাছ বুনলাম, সে চলে গেল। এইভাবে উদ্দীপ্ত করেছেন। চিটাগংয়ের হাফিজ টেক্সটাইল মিল, একটা জুট মিল আসলে, সেখানে রাত 3টার সময় তিনি গেছেন। যে শ্রমিকরা ঘেমে অস্থির রাত্রে শিফটে কাজ করতেছে, তাকে দেখে অবাক। উনি তাদেরকে হাত মিলেছেন, তাদের সঙ্গে কথা বলেছেন, তাদের সঙ্গে যে আপনারা একা পরিশ্রম করছেন না, আপনারা একা জেগে আছেন না, আমিও আপনাদের সঙ্গে জেগে আছি। আমরা সবাই মিলে যদি একসাথে কাজ করি, তাহলে দেশটাকে আমরা বদলায় ফেলতে পারবো। সবাই খুশি। আপনার এই ছিল শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান। আপনারা আন্তর্জাতিক বিষয়ে তার কথা শুনেছেন, শিক্ষা, মিডিয়া ইত্যাদি বিষয় শুনেছেন। আমি আলোচনা বাড়াতে চাই না। আমি শুধু এইটুকু বলবো যে এ দেশের হেন শ্রেণী পেশার মানুষ নাই। তিনি নারী এবং শিশু মন্ত্রণালয় করেছিলেন, যুব উন্নয়ন মন্ত্রণালয় করেছিলেন, যুব কমপ্লেক্স, নারী কমপ্লেক্স, শিশু কমপ্লেক্স করেছিলেন। প্রত্যেকের কল্যাণের জন্য তিনি কাজ করেছেন। আর সেই কাজের ফল আমরা আজকে উপভোগ করছি। আমি বিশ্বাস করি, আমি আল্লাহর কাছে শুকর করি যে আমি তার সঙ্গে কাজ করার সুযোগ পেয়েছিলাম। অনেক কিছু বলার, কোনো সময় আবার বলা হবে আপনাদের। আমি শুধু এটুকু বলতে চাই, আল্লাহর অসীম মেহেরবানি, তার অনুপস্থিতিতে দেশনেত্রী বেগম খালেদা জিয়া একটা দুঃসময়ে দলের দায়িত্ব নিয়ে দলটাকে পুনর্গঠিত করে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব এনেছিলেন। আমরা কৃতজ্ঞতার কাছে, যা চেয়েছি তার চেয়ে বেশি দিয়েছেন তিনি আমাদের।
আবার তিনি যখন কারারুদ্ধ হলেন তখন দেশের বাইরে থেকেও আমাদের নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব দলটাকে শুধু শক্তিশালী এবং সংগঠিত করেন নাই, তিনি জাতীয় ঐক্য করে তুলেছিলেন। বাংলাদেশের ইতিহাসে এটা কখনো হয় নাই যে ডানপন্থী, বামপন্থী, মধ্য ডান, মধ্য বাম সব একসাথে আন্দোলন করেছে, এই দৃষ্টান্ত আর আগে নাই, তার নেতৃত্ব হয়েছে। আমি বিশ্বাস করি আগামী দিনে আমরা শহীদ জিয়ার আদর্শকে ধারণ করে গণমানুষের কল্যাণের জন্য এবং দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব সুরক্ষার জন্য এগিয়ে যাব এবং বিজয়ী হব ইনশাল্লাহ। আপনাদের সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ জানাচ্ছি জনাব নজরুল ইসলাম খানকে মূল আলোচক হিসেবে উপস্থিত থেকে জিয়াউর রহমানের রাজনৈতিক আদর্শ আমাদের সামনে তুলে ধরার জন্য। এবারে রয়েছে কোয়েশ্চেন আনসার সেশন, প্রশ্ন উত্তর পর্ব। আমরা অনেক প্রশ্নই পেয়েছি, অনেকগুলো উত্তরে চলে এসেছে। আমরা দুজন প্রশ্নকারীকে প্রশ্ন করতে চাই। মিস্টার নাফিস, প্রশ্নকারী মিস্টার নাফিস। আসসালামু আলাইকুম, আমি নাফিস উচ্ছ্বাস, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে। আমার প্রশ্ন ফাহাম আব্দুল সালাম স্যারের কাছে যে আমাদের জেনারেশন জেড কিংবা তার পরবর্তী জেনারেশন যে ধরনের জিয়াউর রহমান সম্পর্কে ইনফরমেশনস জানার কথা, সেখানে অনেক লিমিটেড ইনফরমেশনস। সো আমরা কিভাবে তাকে সম্পর্কে জানতে পারি বা তাকে আইডলাইজ করতে পারি? থ্যাংক ইউ। দেখেন, ডোন্ট আইডিয়ালাইজ। আমি একজন মুসলমান, আমি একটা প্রশ্ন সবসময় দেখি যে আমার সামনে একজন মানুষ একটা ভালো কাজ করছেন, আমি সেই ভালো কাজটা থেকে কিছু শিখতে চাই, সেই ভালো কাজটা আমি আমার লাইফে করতে চাই। এখন আপনাদের জেনারেশনে আপনারা যদি বলেন যে ইনফরমেশন নাই, আমাদেরকে দেওয়া হচ্ছে না, ইটস নট গুড এনাফ। আপনাকে কেউ কি বলে যে দুয়া লিপার গান শোনো, এটা শুনলে তোমার ভালো হবে? আপনি তো শুনেন ইউটিউবে গিয়ে, তাই না? আপনাকে কি কেউ বলে যে অমুকের গান শুনতে, অমুকের সিনেমা দেখতে? না। আপনারা যখন অ্যাডাল্ট হয়েছেন, আপনাদের জীবনে কিছু কর্তব্য আছে। এই দেশে থাকতে হলে, এই দেশের মানুষের জন্য কিছু করতে হলে আপনার নিজস্ব দায়িত্ব আছে। এই দায়িত্ব আপনারা কখনোই এড়িয়ে যাওয়ার উপায় নেই। তা আমি বলবো যে ইয়েস, বিএনপি অ্যাজ এ পার্টি ব্যাপকভাবে ফেল করেছে যে জিয়াউর রহমান সাহেবের যে কীর্তি সেটা পরের জেনারেশনকে জানানোর জন্য। কিন্তু এটা খুব দুঃসাধ্য কাজ না জানতে পারাটা। আমাকে তো কেউ বলেনি, আমি তো সব পড়ে পড়েই জেনেছি। আপনারাও পড়ে পড়ে জানবেন। এখনকার দিনে তো ইনফরমেশন সব অ্যাভেলেবল। আপনাকে শুধু কেন স্কুল বইয়ে থাকতে হবে? আপনার তো ইউটিউবে আছে, সব জায়গায় আছে। আপনারা একটু ঘাটাঘাটি করেন, একটু কষ্ট করেন। কষ্ট করলে আপনি যে জিনিসটা জানবেন সেটা আপনার জীবনে কাজে দেবে। ধন্যবাদ। এই প্রশ্নের আমি জাস্ট একটু যোগ করতে চাই, জানানো তো লাগবে, কিন্তু জোর করে জানালে কি হয়? ইংরেজিতে শব্দ আছে ইনডক্ট্রিনেশন পলিসি। ইনডক্ট্রিনেশন মানে হচ্ছে কোনো মতাদর্শ যদি আপনি জোর করে চাপান। এই ক্লাস 1 থেকে ক্লাস 10-এর পাঠ্যপুস্তকে মুক্তিযুদ্ধের একটা সিঙ্গেল ন্যারেটিভ আমরা পেতাম যে এক আওয়ামী লীগই করেছে এবং একজন নেতাই করেছে। এইটা পড়ে যারা বড় হয়েছে, এবারে গণ অভ্যুত্থানের বড় অংশ কিন্তু তারাই ছিল। তার মানে কি এইভাবে জোর করে ফিল্ম দেখিয়ে, বইয়ে ঢুকিয়ে এইটা খুব বেশি কাজ করে না, ব্যাকফায়ার করে, কাউন্টার প্রোডাক্টিভ হয়। সো জানাবো আমরা কতটা সতর্ক হয়ে জানাবো এবং ইতিহাসের প্রতি দায়বদ্ধ রেখে। একই কথা আবারও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, স্থাবকতার সেই সময় চলে গেলে ফলটা কিন্তু উল্টো হতে পারে। ওই যে জেনারেশন জেড বলেছে তার জন্য এইটা আমি বলছি। থ্যাংক ইউ ভেরি মাচ। এবারে দ্বিতীয় প্রশ্নকারী সিদরাতুল মুনতাহা। সিদরাতুল মুনতাহাকে অনুরোধ করছি প্রশ্নটি করার জন্য। আসসালামু আলাইকুম, আমার নাম সিদরাতুল মুনতাহা মাহবুব। আমি চিত্রনায়ক উজ্জ্বলকে একটি প্রশ্ন করতে চাই। জিয়াউর রহমান বা খালেদা জিয়ার সময় যেমন শিশুদের নিয়ে অনেক সিনেমা হতো, এখন শিশুদের নিয়ে কোনো সিনেমা করার পরিকল্পনা গ্রহণ করা যায় কিনা? আমি তো আগেই বলেছি, সিনেমাকে সবসময় বলা হয় আমরা যখন খুব স্ক্রিনে অ্যাক্টিভ ছিলাম
কিংবা বাংলাদেশের ছবি, এটা একটা পারস্পরিক বিনোদন ছিল, সোনালী যুগ বলা হয়। পরবর্তীতে যে সমস্ত কর্মকাণ্ড করার জন্য আমি বলেছি যে জাতীয় পুরস্কার, অনুদান, এই সব কিছুই জিয়াউর রহমানের সিদ্ধান্ত ছিল এবং সেগুলোকেই উনি প্রাধান্য দিয়েছিলেন। কিন্তু আমরা হতভাগ্য যারা চলচ্চিত্রের সঙ্গে সংশ্লিষ্ট, এই বিগত 15 বছরে আপনি যদি আমরা যে এফডিসি থেকে আজকে যতটা আমরা বড় হয়েছি এবং সবাইয়ের কাছে পরিচিত হচ্ছে যে এফডিসি চলচ্চিত্রের সূতিকাগার, এখন যদি আপনারা সেই এফডিসিতে যান, আমাদের তো রক্তক্ষরণ হয়ই যারা আমরা এখানকার বেনিফিশিয়ারি, কিন্তু যারা দর্শক আছেন তাদেরকেও আপনারা যদি যান দেখবেন যে সেখানে এখন আর চলচ্চিত্র নেই। তবে আমি যে কথাটা বলছি, আশার কথা, ইনশাআল্লাহ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জনসমর্থন নিয়ে যদি সরকার গঠন করতে পারে, সেই ক্ষেত্রে শুধু শিশুদের জন্য নয়, আমরা এমন একটা চলচ্চিত্র আপনাদেরকে উপহার দেব এখন, যেটা গ্লোবালি অ্যাকসেপ্টেড হবে, শিশুদের জন্য হবে এবং পরিবারের জন্য হবে। ধন্যবাদ। এবারে প্রশ্ন করবে মিস্টার আব্দুল্লাহ। আসসালামু আলাইকুম সবাইকে। আমার নাম মোহাম্মদ আব্দুল্লাহ এবং আমি বীর মুক্তিযোদ্ধা লুৎফুল হাসান স্যারকে আমার প্রশ্ন জিজ্ঞেস করতে চাই। আমার প্রশ্ন হচ্ছে, প্রেসিডেন্ট জিয়াউর রহমান মুক্তিযুদ্ধের অবদানগুলো কিভাবে নতুন প্রজন্মকে আরও বেশি করে জানানো যায়? মিস্টার আব্দুল্লাহ, প্লিজ কোশ্চেনটা রিপিট করো বাবা। প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মুক্তিযুদ্ধের অবদানগুলো কিভাবে নতুন প্রজন্মকে আরো বেশি করে জানানো যায়? জানানোর জন্য আমরা বেশি বেশি করে এখন গণমাধ্যম এবং অন্যান্য মিডিয়া এই মাধ্যমে স্কুল, কলেজ এবং ইউনিভার্সিটিতে পাঠ্যপুস্তক এবং বিভিন্ন সাংস্কৃতিক যোগাযোগের মাধ্যমে আমরা এগুলা ব্যবস্থা নিতে যদি নেয় ভবিষ্যতে সরকার, তাহলে জানানো যাবে। আমি একটু এখানে অ্যাড করতে চাই আব্দুল্লাহর এই প্রশ্নের উত্তরে। আমার কাছে মনে হয় আমরা যদি মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাসটা তুলে ধরি, তাহলেই কিন্তু আব্দুল্লাহ যা আনতে চাইছে সেটা করা সম্ভব। সঠিক সত্য ইতিহাসটা যদি তুলে ধরতে পারি, তাহলেই সেটা সঠিক। সবার ইতিহাসটাই যদি আমরা নিয়ে আসতে পারি, যেটা সঠিক, যেটা সত্য, যেটা আসল, তাহলেই কিন্তু সেটা সম্ভব আব্দুল্লাহর প্রশ্নের উত্তর দেওয়া। ধন্যবাদ আব্দুল্লাহ। অনেক ধন্যবাদ সম্মানিত চেয়ারম্যান মহোদয়। এবারে প্রশ্ন করবে মেহেদি হাসান। হ্যালো। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্বপ্ন, বহুদলীয় গণতান্ত্রিক ব্যবস্থা থেকে মাথা নামানোর পররাষ্ট্রনীতি, সবুজ বিপ্লব থেকে মুক্তবাজার অর্থনীতি, সামাজিক ন্যায় বিচার, অর্থনৈতিক মুক্তি কিংবা ঐক্যের গান এবং স্বনির্ভরশীল বাংলাদেশী জাতীয়তাবাদের উত্থান, এই সমস্ত কিছু সম্ভব গঠনতান্ত্রিক উপায়ে যদি মেধা সৃষ্টি, মেধা বিকাশ এবং মেধা লালন করা হয়। এর অসংখ্য উদাহরণ কিন্তু জিয়াউর রহমান ওনার জীবদ্দশা রেখে গিয়েছেন, যার অন্যতম একটি উদাহরণ হচ্ছে 1981 সালের 19 থেকে 21 জানুয়ারি হিজবুল বাহার নামক একটি জাহাজে করে হচ্ছে তৎকালীন সময়ের এসএসসি এইচএসসির বোর্ড স্ট্যান্ড করা 20 জন শিক্ষার্থী এবং অনার্স মাস্টার্সে ফার্স্ট হওয়া শিক্ষার্থীদেরকে নিয়ে হচ্ছে সমুদ্র ভ্রমণ। এর মধ্যে আমরা ভাগ্যবান যে আমাদের মাঝখানে আজকে একজন উপস্থিত আছেন, মিস্টার জামাল, যিনি সেই ভ্রমণে ছিলেন। তো মিস্টার জামালের কাছে আমার প্রশ্ন তিনটা। প্রথম প্রশ্ন যে সেই যাত্রা আপনার জীবনে কিভাবে কাজে লেগেছে? দ্বিতীয়ত, সামুদ্রিক সম্পদ দেশের কাজে ব্যবহারের জন্য হিজবুল বাহারের শিক্ষা কোন কাজে এসেছিল বলে মনে করেন? 3 নম্বর প্রশ্নটি হচ্ছে, ভবিষ্যৎ বাংলাদেশে মেধার
মূল্যায়নের ক্ষেত্রে মেধাবীদের কিভাবে হচ্ছে মেধা সৃষ্টি করা যায়, মেধা বৃদ্ধি করা যায় এবং মেধা লালন করা যায়, সেই ক্ষেত্রে কি আপনার কোনো মতামত আছে কিনা? ধন্যবাদ। থ্যাংক ইউ। জিয়াউর রহমান আমাকে প্রশ্ন করেছিলেন সেখানেই যে আপনাদের মধ্যে যারা এখানে উপস্থিত হয়েছেন মাসে আপনারা কতবার আপনার বাড়িতে যান? তো আমি বলেছিলাম স্যার 2 মাস বা 3 মাস পর পর আমরা বাড়িতে যাই। তো নিজের বাড়িতে যান, পাশের বাড়িতে না স্যার তাই জানি না। তিনি বললেন আপনার বাড়িতে যাবেন, পাশের বাড়িতে যাবেন, তারপরে পাশের বাড়িতে যাবেন, তারপর পাশের গ্রামে যাবেন, তারপর আরও এইভাবে আপনারা আপনাদের কথাগুলো বলবেন। সেখানে আপনারা ঘন ঘন আপনার বাড়ির পাশে যে স্কুলটি আছে তার পাশে আরেকটি গ্রামের যে স্কুলটি আছে সেই স্কুলটিতে আপনারা যাবেন। সময় হলেই আপনারা আপনাদের অর্জিত জ্ঞান ওই শিক্ষক সঠিকভাবে পড়াচ্ছে কিনা, দেখাচ্ছে কিনা, এগুলো আপনারা পর্যবেক্ষণ করবেন। এইভাবে আমরা চেষ্টা করেছি এবং আমরা শহীদ জিয়াকে আদর্শ ভেবেই আমরা আমাদের কর্মকাণ্ডকে এগিয়ে নিয়েছি। আমার ইচ্ছা ছিল আমি একজন শিক্ষক হব, কিন্তু বিশেষ দিয়ে আমি আসলে প্রশাসনে চলে এসেছি। তো সেই জন্য প্রচুর স্কুল কলেজের সভাপতির দায়িত্ব আমি পালন করেছি। এবারও এই 5 আগস্টের পরে আমার এলাকায় আমাকে আমার ডিগ্রি কলেজের সভাপতি নির্বাচিত করা হয়েছে। আমি শিক্ষকদেরকে শুধু বলেছি আপনাদের সকল দাবি দেওয়া সব কিছুই মানা হবে, শর্ত একটি, আপনি ক্লাসে যাওয়ার আগে আপনি কি পড়াবেন সেই বইটি আপনার বাসায় আছে কিনা। এটা কিন্তু আমি আপনাকে না জানিয়ে আপনার বাসায় যাব। 1, 2 হচ্ছে যে বিষয়টি আপনি পড়াবেন পরদিন ক্লাসে সেই পৃষ্ঠায় আপনি একটি কলম দিয়ে রেখে দেবেন, অর্থাৎ আপনি ওর উপরে প্রিপারেশন নিয়ে পরদিন ক্লাসে যাচ্ছেন কিনা। আমরা যেটা দেখি সাধারণত আমাদের স্যার সরি আমি দুঃখিত বলতে যে আসলে উইদাউট প্রিপারেশনই আমরা কিন্তু ক্লাসে চলে যাই এবং পড়াই। আমার সৌভাগ্য হয়েছে মরহুম রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন স্যার আমার সম্মানিত উত্তরদাতা সংক্ষিপ্ত করার জন্য অনুরোধ করছি। থ্যাংক ইউ। এবার আমাদের শেষ প্রশ্নকারী মিস্টার জুবায়ের। আমি জুবায়ের হোসেন, শিক্ষার্থী, আইন বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়। আমার প্রশ্নটি অধ্যাপক রুবায়েত ফেরদৌস স্যারের কাছে। আমরা আপনার কাছ থেকে জেনেছি বা এমনিতেও জানি যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাসনামলে বাংলাদেশে মিডিয়া বা সংবাদপত্রের স্বাধীনতা ছিল। তো এই যে সংবাদপত্র বা মিডিয়ার স্বাধীনতা সেটা অক্ষুণ্ণ রাখা বা সেটা বজায় রাখা, এটি রাখতে কি কি পদক্ষেপ গ্রহণ করা যেতে পারে এবং এই পদক্ষেপ কি শুধু রাষ্ট্র ক্ষমতায় যে বা যারা থাকে তারাই গ্রহণ করতে পারে বা এর বাইরে সচেতন নাগরিক হিসেবে বা ছাত্র বা অন্যান্য পেশাজীবীরা কি কোনো পদক্ষেপ বা তাদের কোনো দায়িত্ব আছে কিনা, এটা আমার প্রশ্ন। ধন্যবাদ। জি, অনেক ধন্যবাদ আপনাকে। একটা হচ্ছে যে গণমাধ্যমের ক্ষেত্রে হচ্ছে তাকে তার মতো চলতে দিতে হবে এবং এই গণমাধ্যমের কাজই হচ্ছে এটা আমাদের সরকাররা গণমাধ্যমকে শত্রু মনে করে। আমরা তো গণমাধ্যম পড়াই, আমাদের প্রধান কাজই হচ্ছে সিনিক হওয়া, ছিদ্র খুঁজে বের করা। আজকে চিন্তা করেন বাংলাদেশের সহ পুরো পৃথিবীর 5000 এয়ারপোর্ট থেকে অন্য 5000 এয়ারপোর্টে অসংখ্য ফ্লাইট সুন্দর করে চলে গেছে। এই যে যদি নিউজ করি কেউ শুনবে না। ইথিওপিয়া থেকে প্যারিসে যাওয়ার পথে একটা ফ্লাইট দুর্ঘটনায় পড়ে 20 জন লোক মারা গেছে, এটা কিন্তু নিউজ। কাজে ভালো জিনিস বলে যাবে সেটা মানুষ শুনবে না। সরকারের সমালোচনা করতে হবে, ছিদ্র ধরতে হবে, ত্রুটিগুলো চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিতে হবে। এর মানে শত্রু না, এর মানে হচ্ছে সরকার যেন এখানে ওই কাজটা মেরামত করতে পারে। সরকারকে গণমাধ্যম তুলোধনু করবে, যেন তুলোধনু করতে পারে, যেন সমালোচনা করতে পারে, এইরকম একটা অ্যাটমসফিয়ার বাংলাদেশের মধ্যে তুলতে হবে। এটি হচ্ছে গণতান্ত্রিক মূল্যবোধ। সেখানে সিভিল সোসাইটির মানুষ হিসেবে আমাদের কাজ স্থাবকতা করো না, ভুল ত্রুটিগুলো চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেওয়া। গণমাধ্যমের কাজও হচ্ছে ওই শেখ হাসিনার পাতানো প্রেস কনফারেন্সের মতো না, সত্যি সত্যি সাহস নিয়ে যে নো, আপনি আসলে কাপড় নেই, ইউ আর নেকেড, যেটা ছোট বাচ্চা বলেছিল যে রাজা তোমার পোশাক কই,
প্রত্যেকে বলেছে রাজা এত জরি জমক করে আছে। নো, রাজা ছিল নেকেড, একটা ছোট বাচ্চা তোমার মতো, সেই বলেছিল ইউ আর নেকেড। এই সত্য কথাটা বলতে হবে, এই জন্যই কিন্তু গণমাধ্যম। কাজে গণমাধ্যমকে বলবো সরকার যারাই আসুক তারা যেন শত্রু না ভাবে, বেশি বেশি যেন সমালোচনা শোনার মতো টলারেন্স লেভেল বাড়াতে পারে, এইটাই একমাত্র পরামর্শ। থ্যাংক ইউ ভেরি মাচ। অনেক ধন্যবাদ। এর সাথে শেষ হয়ে গেল আমাদের প্রশ্ন উত্তর পর্ব। আসসালামু আলাইকুম। আমি যে সময় নামটা নেওয়া হয়েছিল আমি ছিলাম না। আমার একটা প্রশ্ন ছিল। আমি মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে বলছি। আমার প্রশ্ন হচ্ছে, বহুদলীয় গণতন্ত্রের প্রতিষ্ঠাতা হচ্ছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। আমরা বারবার দেখতে পাই এই গণতন্ত্রকে হত্যা করা হয়। গণতন্ত্র যাতে হত্যা না হয় তার জন্য আমরা কি করতে পারি? এই প্রশ্নটা সবার কাছে, যে কোনো একজন উত্তর দিবেন। ধন্যবাদ। এটা ঠিক যে বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম, কিন্তু আবার 82 সালে সেটাকে হরণ করা হয়। আমরা যত বেশি গণতন্ত্রের প্রতি আস্থাশীল হব, যত বেশি আমরা গণতন্ত্রকে রক্ষা করার জন্য সচেতন থাকব, সক্রিয় থাকব, এবং গণতন্ত্র বিরোধী যারা তাদের বিরুদ্ধে যত বেশি আমরা তৎপর থাকব, গণতন্ত্র তত নিরাপদ থাকবে। গণতন্ত্র কেউ হত্যা করার সাহস পাবে না যদি যারা গণতন্ত্রে বিশ্বাস করে তারা অন্তত গণতন্ত্রের প্রশ্নে ঐক্যবদ্ধ থাকে। বাংলাদেশের দুর্ভাগ্য যে অনেক সময় যারা আমরা গণতন্ত্র বিশ্বাস করি বলে বলি, তারা নিজেদের মধ্যেকার দ্বন্দ্বের সুযোগ গণতন্ত্র বিরোধী যারা তারা নিয়েছে। ভবিষ্যতে আমাদের চিন্তা করতে হবে যে যারাই আমরা গণতন্ত্রে বিশ্বাস করি বলে দাবি করি, আমরা যেন সবাই গণতন্ত্র অনুশীলন করি এবং গণতন্ত্রের বিরুদ্ধে কোনো শক্তি কখনো কোনো সুযোগ নেওয়ার চেষ্টা করলে যেন আমরা ঐক্যবদ্ধভাবে সেটা প্রতিহত করার চেষ্টা করি। এছাড়া গণতন্ত্রকে সুরক্ষা দেওয়ার আর কোনো পথ আমার জানা নাই। ধন্যবাদ। আমি সভাপতি সাহেবের অনুমতিক্রমে নজরুল ভাইয়ের সাথে আমি একটু অ্যাড করতে চাইছি এই লাস্ট এই প্রশ্নটা। একজন পলিটিক্যাল কর্মী হিসাবে আমি যেটা বুঝি, গণতন্ত্র মানে মত প্রকাশ বা অধিকার প্রয়োগ। গণতান্ত্রিক ব্যবস্থায় বিশ্বে যেটা গ্রহণযোগ্য সেটা হচ্ছে ভোটের মাধ্যমে মানুষ সেটা প্রকাশ করে থাকে। এখানে আমার মনে হয় আমরা বিভিন্ন রাজনৈতিক দল আছি বাংলাদেশে, বিভিন্ন রাজনৈতিক দলের আদর্শের মধ্যে পার্থক্য থাকতেই পারে, থাকাটাই স্বাভাবিক। তবে একটা ব্যাপারে যদি আমরা সকলে একমত থাকি, রুবাইর সাহেব যেটা কথা বললেন যে কোনো মূল্যে কথা বলার অধিকার থাকতে হবে প্রত্যেকটি মানুষের, এটিকে আমরা যদি সকলে একমত থাকি, প্রত্যেকটি রাজনৈতিক দলমত নির্বিশেষে যে এই অধিকারটা রাখতে হবে, এবং একই সাথে স্বাভাবিক যে নির্বাচন প্রক্রিয়া, অর্থাৎ মানুষের ভোট দানের ক্ষমতা থাকতেই হবে যে কোনো উপায়ে। আমরা যদি এই দুটোকে যে কোনো মূল্যে কন্টিনিউ করতে পারি আগামী 20 বছর 25 বছর, তাহলে আমি মনে করি যে যেই সমস্যা আমাদের আছে, গণতান্ত্রিক ব্যবস্থা যে বাধাগ্রস্ত করে অনেকেই মাঝে মাঝে ইন দ্য নেম অফ গণতন্ত্র, তাহলে সেই রাহু থেকে আমরা মুক্ত হতে পারবো। এক, মানুষের ভোট দানের ক্ষমতা থাকতেই হবে যে কোনো মূল্যে। 2, মানুষের কথা বলার অধিকার থাকতেই হবে, মত প্রকাশের অধিকার থাকতেই হবে। এই দুটোকে বাধাগ্রস্ত করা যাবে না। সকলে যদি আমরা দলমত নির্বিশেষে এই দুটোতে অন্তত একমত থাকি, তাহলে স্বৈরাচার মুক্ত একটা ব্যবস্থা আমরা ধীরে ধীরে গড়ে তুলতে পারবো। ধন্যবাদ। প্রিয় অতিথিবৃন্দ, প্রিয় শ্রোতা দর্শকবৃন্দ, আমরা সবাই দেখছি যে জিয়াউর রহমান ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যান মহোদয় ভার্চুয়ালি আমাদের সঙ্গে সংযুক্ত রয়েছেন। ওনারা আজ শুধু আমাদের কাছ থেকে বক্তব্য শুনতে চেয়েছেন এবং দীর্ঘ 3 ঘন্টা ধরে শুনছেন। তারপরেও দর্শক শ্রোতার পক্ষ থেকে জিয়াউর রহমান ফাউন্ডেশনের সম্মানিত ভাইস চেয়ারম্যান মহোদয়
ডাক্তার জুবাইদা রহমানকে বিনীত অনুরোধ করছি আজকের অনুষ্ঠানে উপস্থিত সকলের উদ্দেশ্যে দু একটি কথা বলার জন্য, যা আমাদের কাজের গতিকে আরও ত্বরান্বিত করবে। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের অনুষ্ঠানের সভাপতি ডাক্তার ফরহাদ হালিম ডোনার, প্রধান আলোচক জনাব নজরুল ইসলাম খান, জন্মবার্ষিকী 2025 উদযাপন কমিটির আহ্বায়ক ডাক্তার শাহ আমানুল্লাহ আমান, উদযাপন কমিটির সদস্য সচিব প্রফেসর ডক্টর সোহাগ আওয়াল, আজকে আমার শ্রদ্ধেয় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 89তম জন্মবার্ষিকী উপলক্ষে এই আলোচনা সভা, যার গল্প আমাদের দর্শনের বিশিষ্ট আলোচকবৃন্দ, সম্মানিত সুধীমণ্ডলী, আসসালামু আলাইকুম। আজ স্মৃতিচারণ করতে গিয়ে আমার মনে পড়ে শৈশব ও কৈশোরে জাতীয় শিশু সংগঠন ও শিশু কিশোরদের প্রতিযোগিতামূলক অনুষ্ঠান নতুন কুড়িতে অংশগ্রহণের দিনগুলো। সেই দিনগুলিতে শ্রদ্ধেয়া মাতা বেগম খালেদা জিয়া এবং শ্রদ্ধেয় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, তাদেরকে পেয়েছি কয়েকটি অনুষ্ঠানে। তাদের উৎসাহ, অনুপ্রেরণা আমার মতো আরো অনেক শিশু কিশোরদের চলার পথের পাথেয়। আজ জন্মবার্ষিকী উপলক্ষে তার উদ্দেশ্যে একটি কবিতা উৎসর্গ করতে চাই। তুমি গণতন্ত্রের প্রতীক, জনতার অধিকারের অতন্দ্র প্রহরী, তুমি অসাধারণ সাহসী মূর্তি। তুমি নেতা, তুমি কঠোর পরিশ্রমী, দিন কেটেছে তোমার সবার চিন্তায় বিরামহীন। তুমি সূর্যরশ্মি, চাঁদের আলোর মতো, তাই আজ বহু দূরে থেকেও আমরা তোমার আলোয় আলোকিত। তুমি বিদ্রোহী, তুমি আশার আলোয় আরোহী, তুমি বিজয়ী, তুমি মৃত্যুঞ্জয়ী, তুমি স্বাধীনতা। পরিশেষে আমি এই অনুষ্ঠান আয়োজক কমিটির সকলকে ধন্যবাদ জানাই এবং বিশেষভাবে ধন্যবাদ জানাই জিয়াউর রহমান ফাউন্ডেশনের প্রত্যেকটি সদস্যকে, যাদের অপরিসীম চেষ্টা ও অসাধারণ পরিশ্রমের মাধ্যমে আজকের এই জন্মবার্ষিকী অনুষ্ঠান সার্থকভাবে সম্পন্ন হয়েছে। সকলকে আবার ধন্যবাদ। আল্লাহ হাফেজ। অনেক ধন্যবাদ ও শ্রদ্ধা জানাচ্ছি জিয়াউর রহমান ফাউন্ডেশনের সম্মানিত ভাইস প্রেসিডেন্ট ডাক্তার জুবাইদা রহমানকে এত সুন্দর বক্তব্য তুলে ধরার জন্য। এবারে আমরা সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছি জিয়াউর রহমান ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান মহোদয় জনাব তারেক রহমানের নির্দেশনামূলক দু একটি বক্তব্য শোনার জন্য। যিনি জিয়াউর রহমান ফাউন্ডেশনের প্রেসিডেন্ট। ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 89তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, মঞ্চে উপস্থিত বিএনপি স্থায়ী কমিটির সদস্য, সম্মানিত সদস্য জনাব নজরুল ইসলাম খান, উপস্থিত সম্মানিত আলোচকবৃন্দ, আমার সামনে উপস্থিত সকল উপস্থিতিবৃন্দ, সাংবাদিক ভাইরা, আসসালামু আলাইকুম। আজকে আমার আসলে এখানে কথা বলার কথা ছিল না, পরে আয়োজকবৃন্দ আমাকে বললেন যে অল্প কথা বলতে হবে। আমি আজকে এখানে জিয়াউর রহমান ফাউন্ডেশনের চেয়ারম্যান হিসেবে অথবা বিএনপির একজন কর্মী হিসেবে ঠিক বলতে চাই না। আমি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সন্তান হিসাবে আজকে হয়তো দুটো কথা আপনাদের সামনে তুলে ধরব। আমি প্রথমেই ধন্যবাদ জানাচ্ছি আজকের আলোচকবৃন্দ, যারা মঞ্চে থেকে এতক্ষণ বিভিন্নভাবে আমার বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে তুলে ধরেছেন আজকের উপস্থিতিবৃন্দের সামনে
একই সাথে দেশবাসীর সামনে। আমরা যদি খেয়াল করে দেখি, আমরা আলোচকবৃন্দ যে সকল বিষয়ে আলোচনা করেছেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ব্যাপারে, আমরা মোটামুটিভাবে হয়তোবা 3 ভাবে আমরা দেশের প্রয়োজনে, মানুষের প্রয়োজনে, সময়ের দাবিতে বিভিন্নভাবে যদি আমরা পর্যালোচনা করি, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে আমরা হয়তো 3 ভাবে দেখতে পাই, যেটি ছিল সময়ের দাবি বা পরিস্থিতির কারণে। প্রথম যদি আমরা দেখি, একজন সৈনিক হিসাবে একজন সৈনিকের কমিটমেন্ট হচ্ছে তার দেশের প্রতি, দেশের মানুষের প্রতি, দেশের মাটির প্রতি, দেশকে রক্ষা করা, দেশের মানুষের রক্ষা করা, সার্বভৌমত্বকে রক্ষা করা। আমরা দেখেছি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যখন সময় এসেছে দেশের স্বাধীনতা রক্ষা করা বা স্বাধীনতা ছিনিয়ে আনা, আমরা যখন দেখেছি সময় এসেছে দেশের মাটিকে রক্ষা করা শত্রুর কবল থেকে, আমরা যখন দেখেছি যে সময় এসেছে দেশের মানুষকে রক্ষা করা, দেশের মাটি সার্বভৌমত্বকে রক্ষা করা, সেই সময় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতার ডাক দিয়েছেন। মুক্তিযোদ্ধা যারা ছিলেন, যারা যুদ্ধ করেছেন, তাদেরকে ঐক্যবদ্ধ করার চেষ্টা করেছেন, উজ্জীবিত করেছেন মানুষকে মুক্তিযুদ্ধে এগিয়ে আসার জন্য। এবং একজন সৈনিক হিসেবে যা দায়িত্ব, সেই দায়িত্ব উনি সর্বোচ্চ দিয়ে উনি পালন করেছেন। এবং আলহামদুলিল্লাহ, আল্লাহর মতে বাংলাদেশের মুক্তিযোদ্ধাদেরকে সাথে নিয়ে যুদ্ধ করে দেশ স্বাধীন করেছিলেন ওনারা সকলে মিলে। কাজেই খুব সংক্ষেপে যদি দেখি, একজন সৈনিকের যে দায়িত্ব, সেই দায়িত্ব উনি পালন করেছেন। আমি বিশ্বাস করি, যেহেতু উনি একজন সশস্ত্র বাহিনীর সদস্য ছিলেন, বর্তমান এবং আগামী দিনে সশস্ত্র বাহিনীর যে সকল সদস্য আসবেন, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, দেশের মাটিকে রক্ষার শপথ নিয়ে তারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের যে বীরত্ব, সৈনিক হিসাবে ওনার যে কাজগুলো, কমিটমেন্ট, সেটি তাদের সকলকে উজ্জীবিত করবে, সাহসী করবে। এরপরে যদি আমরা দেখি, সময়ের প্রয়োজনে, দেশের প্রয়োজনে, পরিস্থিতির কারণে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে একজন রাজনীতিবিদ হিসাবে আমরা দেখেছি। একজন রাজনীতিবিদের যেই কাজ, উনি একজন সৈনিক হয়েও তারপরে যখন উনি রাজনীতিবিদ হিসাবে আবর্তিত হলেন বা রাজনীতিবিদ হিসাবে উনি যখন কাজ শুরু করলেন, সেই সময় আমরা দেখেছি যে উনি ঢাকা শহরের ভিতরে বসে থাকেন। একজন রাজনীতিবিদের কাজ হচ্ছে যেহেতু মানুষের জন্য রাজনীতি করা, মানুষের কাছে উনি ছুটে গিয়েছেন, মানুষের সাথে কথা বলেছেন, মানুষ সম্পর্কে জানতে চেয়েছেন, মানুষের সমস্যা বুঝতে চেয়েছেন, সেইভাবে উনি সমস্যার সমাধানের চেষ্টা করেছেন। উনি যে আদর্শ দিয়েছেন, যে 19 দফা দিয়েছেন, সেগুলোর মাধ্যমে উনি মানুষকে ঐক্যবদ্ধ করার চেষ্টা করেছেন, জাতিকে বিভক্ত না করে। পূর্বে আমরা দেখেছি উনি দায়িত্ব গ্রহণের আগে আমরা দেখেছি বিভিন্ন রকম থিওরি দিয়ে জাতিকে বিভক্তির চেষ্টা হয়তো করা হয়েছিল, কিন্তু উনি চেষ্টা করেছেন সকল জাতিকে বাংলাদেশি বলতে যাদেরকে বোঝায়, বাংলাদেশ, এখানে আলোচকবৃন্দ আলোচনা করেছেন, স্বাভাবিকভাবেই একটি দেশের মধ্যে বিভিন্ন ধরনের মানুষ থাকতেই পারেন, থাকাটাই স্বাভাবিক। উনি চেষ্টা করেছেন সকলকে এক জায়গায় নিয়ে আসার জন্য, এবং সবচেয়ে সেটি ধর্ম, বর্ণ, সকল কিছুর উপরে গিয়ে উনি একটি পরিচয় দিয়েছিলেন, আমরা বাংলাদেশি, যেই পরিচয়ে আমরা আজকে সমগ্র বিশ্বে পরিচিত। একজন রাজনীতিবিদ হিসেবে উনি সেটা করেছিলেন। এবং আজকে এত বছর পরেও আমাদের যে এই দল, বাংলাদেশ জাতীয়তাবাদী দল, যার একজন কর্মী আমি, সামনে যারা বসে আছেন অনেকেই তার কর্মী, মঞ্চে উপস্থিত আছেন কয়েকজন এই দলের কর্মী হিসাবে, নেতা হিসাবে। আমরা দেখেছি যে উনি রাজনীতিবিদ হিসাবে সফল ছিলেন বলেই আজকে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে, ওনার চলে যাবার পরেও, এত বছর পরেও আমরা এই দলকে মানুষের মধ্যে ধরে রাখতে পেরেছি। এরপরে যদি আমরা দেখি একজন স্টেটসম্যান হিসাবে, একজন স্টেটসম্যানের কাজ কি? একজন স্টেটসম্যানের কাজ হচ্ছে দেশের মানুষকে সঠিকভাবে পরিচালনা করা, দেশকে সঠিকভাবে পরিচালনা করা। একজন স্টেটসম্যানের কাজ হচ্ছে দেশের মানুষের সমস্যার সমাধানগুলো করা। আমরা যদি দেখি এখানে আজকের প্রধান আলোচক নজরুল ইসলাম খান সাহেব, উনি ওনার বক্তব্যে বলেছেন, ওনার যেহেতু সরাসরি কাজ করার সুযোগ হয়েছিল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সাথে, ওনার সেই এক্সপিরিয়েন্স থেকে উনি কতগুলো কথা বলেছেন। কাজে আমরা যদি দেখি, যেমন আজকে আমরা আলাপ করছি, প্রায় আমরা বলে থাকি দুটো বিষয় নিয়ে। বাংলাদেশের যে বৈদেশিক মুদ্রার যে সোর্স, একটি হচ্ছে গার্মেন্টস শিল্প, আরেকটি হচ্ছে প্রবাসীদের রেমিটেন্স।
এই দুটোতে জিয়া রহমান সাহেবের অবদান আছে। এই দুটোকে বাস্তবায়নের জন্য উনি উদ্যোগ নিয়েছিলেন এবং আলহামদুলিল্লাহ সফল হয়েছিলেন। এরপরে অনেকগুলো বছর গিয়েছে, কিন্তু আমরা এখন পর্যন্ত সেভাবে বড় কোনো সেক্টর বের করতে সক্ষম হইনি যা আমাদেরকে বৈদেশিক মুদ্রায় সাহায্য করবে। কাজে স্টেটসম্যান হিসাবে উনি দেশের বেকারদের কর্মসংস্থানের ব্যবস্থা করেছিলেন। উনি স্টেটসম্যান হিসেবে সমস্যার সমাধান করেছিলেন দেশের বৈদেশিক মুদ্রা। উনি স্টেটসম্যান হিসেবে সমস্যার সমাধান করেছিলেন বহু মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করেছিলেন দেশে এবং বিদেশে। এবং শুধু তাই নয়, প্রবাসীদের মাধ্যমে এবং একই সাথে গার্মেন্টস এর যে আজকে যে প্রসার, এর মাধ্যমে আমরা আমাদের দেশকেও বিশ্ব দরবারেও কিন্তু তুলে ধরতে পেরেছি। প্রবাসীদের মাধ্যমে এবং এই গার্মেন্ট শিল্পের মাধ্যমে বহু পৃথিবীর বিলিয়ন্স অফ মানুষ কিন্তু একটি বড় অংশ বাংলাদেশের সাথে পরিচিত আছে। প্রিয় সহকর্মীবৃন্দ, একজন স্টেটসম্যান হিসেবে যদি আমরা অন্যদিকেও দেখি, তাহলে আমরা এখানে উজ্জ্বল সাহেব বলেছেন কিভাবে উনি দেশের শিল্প সংস্কৃতিতে অবদান রেখেছেন। আমরা যদি স্পোর্টসের ক্ষেত্রেও দেখি, সেখানেও তার অবদান আছে। কাজেই আমরা স্টেটসম্যান হিসেবেও যদি ওনাকে বিবেচনা করি, সার্কের কথা এসেছে, সার্ককে বাস্তবায়ন করার মাধ্যমে উনি কিভাবে বাংলাদেশকে বিশ্ব দরবারে তুলে ধরতে সক্ষম হয়েছিলেন। এইভাবে যদি আমরা অনেকগুলো দেখি, এখানে পররাষ্ট্র মন্ত্রণালয় পররাষ্ট্র সচিবের দায়িত্ব পালন করেছেন একজন বক্তা ছিলেন। উনি ওনার বক্তব্যে তুলে ধরেছেন যে কিভাবে স্টেটসম্যান হিসেবে উনি বিশ্ব দরবারে বাংলাদেশকে তুলে ধরেছিলেন। কাজী প্রিয় সম্মানিত উপস্থিতিবৃন্দ, আমরা একজন রাজনীতিবিদ, একজন সৈনিক, একজন স্টেটসম্যান যেভাবেই দেখি না কেন, শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানকে বলা যায় প্রায় সকল ক্ষেত্রেই উনি সফল হয়েছিলেন। এখানে ফাহাম ওনার বক্তব্যে একটি কথা বলেছিলেন যে সাধারণত ওই পরিবেশে একজন মানুষ যে ভুলগুলো করতে পারেন, শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান সেই ভুলগুলো করেন নাই। আমরা ওনার সৈনিক হিসাবে, ওনার সৈনিক জীবন থেকে, ওনার রাজনীতিবিদ জীবন থেকে, ওনার স্টেটসম্যানের জীবন থেকে আগামী দিনের ভবিষ্যৎ নেতৃবৃন্দ যারা আসবে বাংলাদেশে, ভবিষ্যৎ সৈনিক যারা আসবেন বাংলাদেশে, ভবিষ্যৎ রাজনীতিবিদ যারা দেশকে পরিচালনা করবেন, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি প্রত্যেকের জন্য অনেকগুলো অনুকরণীয় হোক অথবা অনেকগুলো এক্সাম্পল হোক, অনেকগুলো বিষয় উদাহরণস্বরূপ হোক, ওনার কাছ থেকে আমরা নিতে পারবো, যা এই দেশকে, এই দেশের মানুষকে একটি উজ্জ্বল ভবিষ্যতের দিকে নিয়ে যেতে সক্ষম হবে বলে ওনার সন্তান হিসেবে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। পরিশেষে আমি আবারও জিয়া রহমান ফাউন্ডেশনের আয়োজক বৃন্দকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি এবং বিশেষ করে আমি আলোচক বৃন্দ যারা আজকে অত্যন্ত মূল্যবান আলোচনা করেছেন। অনেকদিন পর অনেক সুন্দরভাবে আমরা জিয়া রহমানকে তুলে ধরতে পেরেছি জাতির সামনে, দেশের মানুষের সামনে। সেই আলোচক বৃন্দ যারা এই কাজটি করেছেন তাদের সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। অনেক অনেক ধন্যবাদ জিয়া রহমান ফাউন্ডেশনের সম্মানিত প্রেসিডেন্ট মহোদয় এবং শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের সুযোগ উত্তরসূরি আপনার দিক নির্দেশনামূলক এবং গঠনমূলক বক্তব্য প্রদানের জন্য। আমরা বিশ্বাস করি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ এবং আপনার নেতৃত্ব দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে এবং একটি নূতন বাংলাদেশ বিনির্মাণে সহায়তা করবে। এবারে অনুরোধ করছি জিয়া রহমান ফাউন্ডেশনের সম্মানিত নির্বাহী পরিচালক ডাক্তার ফরাদ আলী ডোনাকে জিয়া রহমান ফাউন্ডেশনের কর্মযোগ্য উপস্থাপনের জন্য। বিসমিল্লাহির রহমানির রহিম। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের 89 এবং